হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম শিকল ল্যাবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের 2 নম্বর অধ্যায় সেট ও ফাংশনটা নিয়ে আলোচনা করব। এই অধ্যায় নিয়ে আমরা এখন প্রথম দিকে কিছু টপিকস আছে, মানে সাধারণ যে জিনিসগুলো তোমাকে এই অধ্যায় ম্যাথ করার জন্য তোমাকে জানতে হবে সেগুলো বিষয় এবং কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো প্রথমে কি সেটটা কি। তুমি তো সেট ও ফাংশন করবা, এখন তো তোমাকে আগে কি জানতে হবে আসলে সেট বলতে এখানে কি বোঝানো হয়েছে, তাই না? আমাদের বইয়ে কি সংজ্ঞা দেওয়া আছে? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহ থেকে, মানে বাস্তব চিন্তা জগতে যা কিছু আছে ওইটার ওই বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন জিনিসগুলো হইতে পারে কি কি, এখানে দেখো তোমাদের কি উদাহরণ দিছে বইতে। নবম দশম শ্রেণীর মানে তোমাদের যে পাঠ্য বইগুলো আছে ওই বইগুলোর একটা সেট, যে বইগুলো আছে ওই বইগুলোর একটা সেট। প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যা সেট, তাহলে প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যা কি কি? 1 3 5 7 9, তাই না? এখানেও তো একটা সেট, একটা সমাবেশ আকারে আছে, তাই না? বাস্তব সংখ্যা সেট, বাস্তব সংখ্যা কোনগুলা? সকল সংখ্যা ঋণাত্মক ধনাত্মক দশমিক আকারে যাই আছে না কেন প্রত্যেকটা সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা, ওইগুলার একটা সেট। হইতে পারে একটা ডিনার সেট, হইতে পারে চায়ের কাপের সেট অথবা গ্লাসের সেট, সবই একটা সেট। মানে বাস্তব জগতে তুমি চিন্তা করতে পারতেছো, চিন্তা জগতের সাথে সুনির্দিষ্ট ওই সমাবেশ গুলা বা সংগ্রহকে সেট বলে। ক্লিয়ার সেটের বিষয়? পরে দেখো সেট যে আছে, সেট প্রকাশ করার নিয়মটা কি। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালায় বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, মানে সেট যে আমরা প্রকাশ করব এটাকে ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, ABCD XYZ বিভিন্ন যে কোনো কিছু। ঠিক আছে, এরপর দেখো সেটের উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনী এর ভিতরে রাখা হয়। সেটের উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর উপরের মধ্যে রাখা হয়। এই যে দেখো আমরা যদি একটা উদাহরণ দেখি, ধরো 2 4 6, এই যে সংখ্যা তিনটির সেট কি হবে? 2 4 6, এ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিব 2 4 6, এটা 2 4 6 হবে। এখানে হয়তো বা বাংলা টাইপিং হয়ে গেছে, ঠিক আছে, 2 4 6। ওকে, এই যে সেকেন্ড বন্ধনী দিতে হবে। সেট মানে হচ্ছে যে তোমার সেকেন্ড ব্র্যাকেটের কাজ। ফার্স্ট ব্র্যাকেট দিলে ভুল হবে, থার্ড ব্র্যাকেট দিলে ভুল হবে, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আর অবশ্যই ভিতরে কি দিতে হবে? কমা দিতে হবে। ঠিক আছে, এরপরে দেখো সেটের উপাদান। সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলে। এই যে এ সেটটা দেখছো, এই সেটের মধ্যে কি কি আছে? 2 4 6, এখানে এর ভিতরে 2 4 6, এখানে প্রতিটা এলিমেন্টই প্রতিটা উপাদানই তোমার হচ্ছে যে সদস্য। ঠিক আছে, 2 হচ্ছে যে এ সেটের সদস্য, 4 হচ্ছে যে এ সেটের সদস্য, 6 হচ্ছে এ সেটের সদস্য। ক্লিয়ার? সেটের উপাদান এগুলা। এখানে দেখো উদাহরণ হিসেবে কি দিছে, উপাদান প্রকাশের চিহ্ন কি, এটা বিলংস টু, এটাকে কি বলে? বিলংস টু, সদস্য। আর এটাকে বলে নট বিলংস টু। ওকে, সদস্য নয় মানে এলিমেন্ট নট এলিমেন্ট, এটাও বলা যায় এলিমেন্ট নট এলিমেন্টস। ওকে, তাহলে দেখো আমার বি সেট দেওয়া আছে। বি সেটের মধ্যে কি কি আছে? এ এবং বি দুটা উপাদান আছে। ওকে, এ এবং বি হচ্ছে দুটা উপাদান। তাহলে এ হচ্ছে কি? বি সেটের সদস্য না, কারণ বি এর মধ্যে এ আছে বি আছে, তার মানে বি এর উপাদান কি কি? এ এবং বি। তাহলে আমার এ সেটটা হচ্ছে যে কি? বি সেটের একটা সদস্য। তাহলে এ এলিমেন্ট অফ বি, এ এলিমেন্ট অফ বি, অথবা বলা যায় এ বিলংস টু বি। ওকে, এখন দেখো এই বি সেটের মধ্যে তোমার কি কি আছে? এ এবং বি আছে। সি উপাদানটা কি তোমার এ বি সেটের মধ্যে আছে? নাই। যেহেতু সি উপাদানটা তোমার বি সেটের মধ্যে নাই, না থাকলে ওইটাকে বলে সি ডাজ নট বিলংস টু বি, মানে সি বি এর সদস্য নয়। অথবা এটাকে বলা যায় সি নট এলিমেন্ট অফ বি, সি নট এলিমেন্ট অফ বি। ক্লিয়ার একটু? এর পরবর্তীতে দেখো সেট প্রকাশের পদ্ধতি। এখন সেট যে প্রকাশ করব, কিভাবে প্রকাশ করা হয় সেট, এটার কয়টা পদ্ধতি আছে? 2টা পদ্ধতি আছে। তাহলে সেটকে 2 ভাবে প্রকাশ করা যায়। কি কি? একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে যে সেট গঠন পদ্ধতি। একটা তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে কি সেট গঠন গঠন পদ্ধতি। ওকে, তালিকা পদ্ধতিতে কি কি আছে? সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে। সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে, আমরা এখন উদাহরণ দেখব। এবং উপাদানগুলো কমা দিয়ে আলাদা করা যায়, আলাদা করা হয়, অবশ্যই আমরা জানি। এখন দেখো এই একটা সেট, এই সেটের মধ্যে আমাদের কি কি আছে? এ বি দুইটা উপাদান আছে। বি সেটের মধ্যে কি কি আছে? 2 4 6 তিনটে উপাদান আছে, তাই না? এই যে উপাদানগুলো আছে এবং উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে না? বি সেটের মধ্যে 2 4 6 সুনির্দিষ্টভাবে আমার উল্লেখ আছে, 2 4 6 হবে, এর বেশি কিছু হবে না বা এর থেকে কম হবে না। উপাদানগুলো যখন সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে তখন সেটা হয়ে যাবে কি? তালিকা পদ্ধতি। এখানে দেখো এ বি আছে, মানে উপাদানগুলো তোমার সুনির্দিষ্টভাবে দেওয়া আছে, এটা হচ্ছে তোমার তালিকা পদ্ধতি। ওকে,
এরপরে দেখো গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি কি? সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না, সাধারণ ধর্মের উল্লেখ থাকে। মানে তোমার একটা ধর্ম দেওয়া থাকবে, ঠিক আছে, একটা শর্ত দেওয়া থাকবে, কিন্তু সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না। এটার উদাহরণ দেখো, উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম থাকে। দেখছো, শর্ত বা নিয়ম থাকবে। যেমন এ এক্স যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। এই যে এখানে যে বিরাম চিহ্নের মতো দেখতেছ, এটাকে কি বলে? সেটের ভাষায় এটাকে বলে যেন। যেন এক্স যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে স্বাভাবিক বিজোড় সংখ্যা কোনগুলো হইতে পারে? বিজোড় সংখ্যাগুলো হবে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? এক থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, 1 2 3 4 5 6 চলতেই থাকবে, তাই না? তাহলে দেখো এখন স্বাভাবিক বিজোড় সংখ্যা কোনগুলো? 1 3 5 7 9। তার মানে কি, এখানে কিন্তু স্বাভাবিক বিজোড় সংখ্যার কথা বলছে, সুনির্দিষ্টভাবে বলে দেয় নাই 1 2 3 4 5, 1 3 5 7 9 বলে দেয় নাই। এখানে বলছে কি স্বাভাবিক বিজোড় সংখ্যা। তার মানে এটা হচ্ছে তোমার গঠন পদ্ধতিতে বলে দেওয়া আছে, এটা তালিকা পদ্ধতিতে বলা নাই। তালিকা পদ্ধতিতে যদি বলা থাকতো তাহলে এখানে ডিরেক্ট সুনির্দিষ্টভাবে বলা থাকতো 1 3 5 7 9। ক্লিয়ার? আশা করি বুঝছো। এখানে দেখো, এখানে এই যে বিরাম চিহ্ন যেটা দেওয়া ছিল, এটাকে কি বলে? যেন বলে বা সাজ দ্যাট বলে। যেন অথবা সাজ দ্যাট, বাংলায় বলে যেন এক্স যেন এক্স, আর ইংরেজিতে বলে এক্স সাজ দ্যাট এক্স। ঠিক আছে? এর পরবর্তীতে দেখো উদাহরণ 1। উদাহরণ 1 আমাদের কি বলছে? একটা সেট দেওয়া আছে, কি কি আছে? 7 14 21 28। এটা কিসের সেট বলতো? আমাকে এটা বলছে কি সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে আমার এই যে সেটটা আছে, সেটের যে উপাদানগুলো আছে এগুলো সুনির্দিষ্টভাবে বলে দেওয়া আছে। যদি সেটটা সুনির্দিষ্টভাবে বলে দেওয়া থাকে তাহলে ওইটা কি তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। এখন তোমাকে বলছে তালিকা পদ্ধতি থেকে সেটটাকে গঠন পদ্ধতিতে নিতে বলছে। এখন তুমি এখানে দেখে কি বুঝতে পারতেছো? এই যে সেটগুলো যেগুলো দেওয়া আছে এটা হচ্ছে কি 7-এর গুণিতক। 7-এর গুণিতক না, 7-এর গুণিতক, কারণ 7 2 14 3 7 21 4 7 28। 7-এর গুণিতক দেওয়া আছে। তাহলে এটা কিভাবে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করব? দেখো, এ সেটের উপাদান সমূহ 7 14 21 28। ওকে, প্রতিটি উপাদান 7-এর গুণিতক, কারণ 7 দিয়ে গুণ করলে এগুলো পাওয়া যাচ্ছে। 7 একে 7, 7 2 14 3 7 21 4 7 28। কিন্তু 7 দিয়ে গুণ করলে 7-এর গুণিতক তো আরো বাড়তে পারে, 5 7 35, 6 7 42 হইতে পারে না? অনেক হইতে পারে। কিন্তু আমার এখানে লিমিট কতটুকু দেওয়া? 7 থেকে শুরু করে 28 পর্যন্ত। তার মানে 7-এর গুণিতক হবে, তবে 28-এর বড় হইতে পারবে না, তাই না? কারণ 7 গুণে 14 3 7 21 4 7 28। 28-এর পরে তো আর ভ্যালু এখানে দেয় নেই। যেহেতু 28-এর পরে আর কোনো উপাদান নাই, তাই আমার 7-এর গুণিতক হবে ঠিকই আছে, কিন্তু 28-এর বড় হইতে পারবে না। এটা হচ্ছে আমার গঠন পদ্ধতিতে প্রকাশ। ঠিক আছে? তাহলে নির্ণয় সেট A is equal to হচ্ছে যে x such that x 7-এর গুণিতক এবং 0x28 প্লাস ইজ ইকুয়াল এত। এটা এভাবেও লিখতে পারো, ঠিক আছে? অথবা তুমি এই সংখ্যাটাও লিখতে পারো, 7-এর গুণিতক এবং 28-এর বড় নয়, এটাও লিখতে পারবা। এটা লিখলেও হবে, 28-এর বড় নয় এটা লিখলেও হবে। ঠিক আছে? ওকে, 2 নম্বরে কি বলছে উদাহরণে? বি সেট দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স 28-এর গুণনীয়ক। গুণনীয়ক বলছে, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এখন দেখো, তোমার কি গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এখন সুনির্দিষ্টভাবে প্রকাশ করতে হবে আসলে কি কি সংখ্যা আছে এখানে। এখন দেখো আমরা কি করব, এখানে আমাদের দেওয়া আছে 28-এর গুণনীয়ক। এখন 28-এর গুণনীয়ক বের করতে হবে না? 28-এর গুণনীয়ক, গুণনীয়ক মানে কি তোমরা অলরেডি জানো, তাই না? তারপর আমি বলে দিচ্ছি, গুণনীয়ক মানে হচ্ছে যে এখানে 28-এর গুণনীয়ক বলছে। গুণনীয়ক মানে হইল যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে তুমি ওই ভ্যালুটাই পাবা, মানে 28ই পাবা। যে সংখ্যা দ্বারা গুণ করলে তুমি 28ই আসবে, ওই সংখ্যাগুলো হচ্ছে যে ওই ভ্যালুর জন্য গুণনীয়ক। ঠিক আছে? এখন দেখো 28-এর গুণনীয়ক সমূহ কি কি? 28 একে 28, ঠিক আছে, তারপর হচ্ছে 14 দুগুণে 28, তারপর হচ্ছে কি 4 7 28। এই ভ্যালুগুলো বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করলে তুমি 28 পাবা না, এই ভ্যালুগুলো বাদে। ঠিক আছে? এই জন্য একটু হচ্ছে যে আমাদের এখানে তাহলে কি কি উপাদান আছে? 1 2 4 7 14 28। এগুলো হচ্ছে যে কি আমার 28-এর গুণনীয়ক। তাহলে এখানে লিখতে পারতেছি 28-এর গুণনীয়ক সমূহ 1 2 4 7 14 28। আমাকে এখানে কি বলছে? এক্স হবে এক্স যেন এক্স, যেটা 28-এর গুণনীয়ক। তো 28-এর গুণনীয়ক গুলো আমি পেয়ে গেছি না? তাহলে আমার তালিকা পদ্ধতি কিন্তু প্রকাশ করা শেষ। নির্ণয় সেট বি ইজ ইকুয়াল টু হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সবগুলো ভ্যালু আমি লিখে দিছি। বুঝেছ? তার মানে গঠন পদ্ধতি তালিকা পদ্ধতির কনসেপ্ট বুঝছো? ক্লিয়ার? এবারে দেখো 3 নাম্বার উদাহরণ কি বলছে। সি একটা সেট দেওয়া আছে এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে এক্স যে উপাদানগুলো হবে, ওই উপাদানগুলো হবে তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলা? পূর্ণ সংখ্যা কি জানো?
-1 -2 -3 0 1 2 3 4 5 মানে পূর্ণ সংখ্যা হবে। মাইনাস হইতে পারে, প্লাস হইতে পারে, কিন্তু এখানে বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা? 1 2 3 4 5 6 ইনফিনিটি পর্যন্ত। এবং বলছে কি এক্স স্কোয়ারের ভ্যালু হবে তোমার 18 এর ছোট। এক্স স্কোয়ারের ভ্যালু হবে 18 এর ছোট। এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা 1, 1 এর স্কোয়ার কত? 18 থেকে ছোট না? 2 এর স্কোয়ার কত? 2 2 4, 18 থেকে ছোট, ঠিক আছে। 3 এর স্কোয়ার কত? 3 3 9, 18 থেকে ছোট। 4 এর স্কোয়ার কত? 4 4 16, 18 থেকে ছোট। 5 এর স্কোয়ার কত? 5 5 25, 18 থেকে ছোট হচ্ছে না। তার মানে তোমার এখানে সেটটা হবে 1 থেকে 4 পর্যন্ত, ঠিক আছে। তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে। এখন দেখো এক্স ইজ ইকুয়াল যদি 1 হয়, কারণ ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি 1 2 3 4 5 চলতে থাকবে। তাহলে এক্স ইজ ইকুয়াল 1 হলে 1 এর স্কোয়ার আমার শর্ত দিয়ে আছে এক্স স্কোয়ারের ভ্যালু মানে যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো নিব ওইগুলোর ভ্যালু 18 থেকে ছোট হইতে হবে। তাহলে এক্স স্কোয়ার 1 এর জন্য 18 থেকে ছোট হচ্ছে, 2 এর জন্য 2 গুণে 4 ছোট হচ্ছে 18 থেকে, 3 এর জন্য 3 3 9 18 থেকে ছোট হচ্ছে। তার মানে আমার সত্যগুলো মানতেছে, এগুলো আমার এই গঠন পদ্ধতির মধ্যে পড়তেছে। এরপর বলছে কি 4 4 4 16 18 এর মধ্যে পড়তেছে। এরপর একটা দেখো 5 5 যদি হয় 5 5 25, 25 কি 18 থেকে ছোট না বড়? আমার শর্ত বলছে 18 থেকে ছোট হইতে হবে, কিন্তু আমার 5 এরটা হচ্ছে 18 থেকে বড়, সত্য মানতেছে না। তার মানে আমি যে এখানে এই সি সেটের জন্য ভ্যালুগুলো হবে 1 2 3 4। সুতরাং নির্ণয় সেট সি ইজ ইকুয়াল টু হচ্ছে 1 2 3 4। ক্লিয়ার? এর পরবর্তী দেখো সসীম সেট। সসীম সসীম সেট বা ফাইনিট সেট। ফাইনিট সেট, তো ফাইনিট সেট কি? যেই সেটের উপাদান সংখ্যা গণনা করে তুমি নির্ধারণ করতে পারবা, ঠিক আছে। মানে যেই সেটের সংখ্যা, যেই সেটের উপাদান সংখ্যা তুমি গণে শেষ করতে পারবা সেগুলো হচ্ছে যে সসীম সেট। যেটা তুমি গণে শেষ করতে পারবা সেটা সসীম সেট। দেখো উদাহরণ, ডি ডি একটা সেট দেওয়া আছে, এখানে কি কি আছে? এক্স ওয়াই জেড। এখানে কয়টা উপাদান আছে? 3টা উপাদান আছে, মানে তুমি গণে শেষ করতে পারতেছো। এটাই হচ্ছে তোমার কি সসীম সেট। আরেকটা দেখো, ই এর মধ্যে তোমার দেওয়া আছে 3 6 9 এবং 60 পর্যন্ত দেওয়া আছে। তাহলে এখানে উপাদান কয়টা আছে? 20টা আছে। কিভাবে? 3 6 9 12 14 12 12 এর পরে 15, মানে বিজোড় সংখ্যাগুলো আকারে যাচ্ছে। তার মানে এখানে তোমার কয়টা উপাদান আছে? 20টা উপাদান আছে, মানে উপাদান সংখ্যা তুমি গণে শেষ করতে পারবা। এটা হচ্ছে তোমার সসীম সেট বা ফাইনিট সেট। দেখো এফ হচ্ছে যে এক্স, যেন এক্স মৌলিক সংখ্যা, তবে 30 থেকে বড়, 70 থেকে ছোট। তাহলে 30 থেকে 70-এর ভিতরে যে কতগুলা মৌলিক সংখ্যা আছে? 9টা উপাদান আছে, কারণ তুমি এটা গণে শেষ করতে পারতেছো। যেটা তুমি গণনা করে শেষ করতে পারবা সেটাই হচ্ছে যে তোমার সসীম সেট, সসীম সেট বা ফাইনিট সেট। ক্লিয়ার? এবারে দেখো আমরা যাবো অসীম সেট বা ইনফাইনিট সেট। অসীম সেট বা ইনফাইনিট সেট। ইনফাইনিট সেট মানে কি? সসীম সেট হচ্ছে তুমি গণে শেষ করতে পারবা। অসীম সেট হচ্ছে যে সকল উপাদান সংখ্যা তুমি গণনা করে শেষ করা যায় না, সেটাই হচ্ছে যে তোমার কি অসীম সেট। তো অসীম সেটের উদাহরণ যদি দেখি, বিজোড় স্বাভাবিক সংখ্যা সেট। বিজোড় স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলা? 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকে, তাই না? 1 2 3 4 ইনফিনিটি। তো বিজোড় স্বাভাবিক সংখ্যা সেট কোনগুলা? 1 3 5 7 9 এভাবে চলতেই থাকবে। তার মানে কি এটা তুমি গণে শেষ করতে পারবা? 1 3 5 7 9 9 9 এর পরে কত? বিজোড় সংখ্যা 11, 11 এর পরে কত? 13। এভাবে চলতে থাকবে না? তার মানে এটা তুমি গণে শেষ করতে পারবে না। তার মানে ওই সেটটা হবে তোমার অসীম সেট। এরপরটা দেখো স্বাভাবিক সংখ্যা সেট। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 7 8 চলতে থাকে না? তার মানে এটা কি তুমি কখনো গণে শেষ করতে পারবা? এখানে এতটা উপাদান আছে, শেষ করতে পারবে না। তার মানে এই সেটটা, স্বাভাবিক সংখ্যার সেটটা তোমার কি অসীম সেট। বুঝেছ? এরপরে দেখো, এরপরে দেখো পূর্ণ সংখ্যা সেট। পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখানে পূর্ণ সংখ্যা হবে -3 -2 -1 0 1 2 3। দশমিক টশমিক আসবে না, ডাইরেক্ট পূর্ণ সংখ্যা আসবে, তবে মাইনাস ভ্যালু আসতে পারে, প্লাস ভ্যালু আসতে পারে। ওকে, এখন এগুলো কি তুমি গণনা করে শেষ করতে পারবে? এখানে আসলে উপাদান কয়টা আছে তুমি শেষ করতে পারবে না, তাই এটা অসীম সেট। এরপরে দেখো মূলত সংখ্যার সেট। কিউ, মূল সংখ্যার সেট কিউ দিয়ে প্রকাশ করা হয় এ বাই বি, যেন এ এবং বি হচ্ছে পূর্ণ সংখ্যা এবং বি ইজ ইকুয়াল নট জিরো। তার মানে নিচে যদি বি জিরো হয়, জিরো হলে তো এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, তাই না? কারণ কোন সংখ্যাকে তুমি যদি জিরো দিয়ে ভাগ করো এটা কি হয়? অসংজ্ঞায়িত হয়ে যায়, ঠিক আছে। এরপরে দেখো বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যার সেট কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়, কারণ বাস্তব সংখ্যা হচ্ছে আমরা যেই সকল সংখ্যায় লিখি না কেন সবই বাস্তব সংখ্যা। এটা দশমিক হইতে পারে, পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, যা ইচ্ছা তাই হইতে পারে। ওইটা হচ্ছে তোমার কি বাস্তব সংখ্যা। ওকে, এরপরে দেখো ফাঁকা সেট। ফাঁকা সেট মানে কি? নাম দেখে বুঝতে পারতেছো ফাঁকা। ফাঁকা মানে কি? এখানে কোনো ধরনের সেট থাকবে না, মানে কোনো উপাদান থাকবে না, মানে কোনো ধরনের উপাদান থাকবে না তোমার ফাঁকা সেটে বা এমটি সেটে। ওকে, সংজ্ঞা কি বলছে? যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। বুঝছো?
মানে যে সেটের কোনো উপাদানই নাই তাকে ফাঁকা সেট বলে। তাহলে ফাঁকা সেটকে আমরা কিভাবে প্রকাশ করব? এই সাইনটা দিয়ে প্রকাশ করব, এই সাইনটা দিয়ে প্রকাশ করব, অথবা শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট অথবা এই প্রতীকটা দিয়ে আমরা প্রকাশ করব। এখন একটি একটি বিদ্যালয়, একটি বালিকা বিদ্যালয় তিনজন, আরে কি বলে, বালিকা বিদ্যালয়ের তিনজন ছাত্রের সেট, এটা কোনো কথা? একটা বালিকা বিশ্ববিদ্যালয়, একটা বালিকা বিদ্যালয়ে কখনো ছাত্র থাকতে পারে? বালিকা বিদ্যালয়তে তো থাকবে হচ্ছে যে মেয়েরা, তাই না? ওইখানে তো ছাত্রের কোনো কাজ নেই। তার মানে কি একটা বালিকা বিদ্যালয়ে তিনজন ছাত্রের সেট হওয়া পসিবল কখনো? কারণ বালিকা বিদ্যালয়ে তো বালিকাই থাকবে। তার মানে এ সেটটা তোমার কি হবে? অবশ্যই ফাঁকা সেট হবে। এরপরে দেখো, এক্স বিলংস টু এন, তার মানে কি এক্স হবে এন এর একটা এলিমেন্ট। এন মানে কি স্বাভাবিক সংখ্যা, তাহলে এক্স হচ্ছে কি? এক্স হচ্ছে এলিমেন্ট অফ এন। মানে কি এক্স হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার উপাদান সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলা? এক থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, তাই না? এখন দেখো আমার কি বলছে, এই যে এক্স ভ্যালুটা এটা হবে 10 থেকে বড় 11 থেকে ছোট। তাহলে 10 থেকে বড় 11 থেকে ছোট কোন স্বাভাবিক সংখ্যা আছে? তুমি বলো, 10 থেকে বড় 11 থেকে ছোট কোনো স্বাভাবিক সংখ্যা আছে? নাই তো। কারণ 10-এর পরে 11, তো 10-এর মাঝামাঝি তো তুমি নিতে পারবো না, কারণ এটা বাস্তব সংখ্যা বলে না, এখানে বলছে স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা হয় সবসময় পূর্ণ সংখ্যা, 1 2 3 4 5। ঠিক আছে, তার মানে এটা অবশ্যই তোমার ফাঁকা সেট। এরপর বলছে কি এক্স এলিমেন্ট অফ এন, তার মানে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এক্স মৌলিক সংখ্যা। এক্স হবে কি? মৌলিক সংখ্যা। এবং 23 থেকে বড় 29 থেকে ছোট। 23 থেকে বড় 29 থেকে ছোট, এখানে কোনো মৌলিক সংখ্যা নাই, কারণ 24 এটা মৌলিক সংখ্যা না, 25 এটা মৌলিক সংখ্যা না, 26 এটা মৌলিক সংখ্যা না, 27 এটা মৌলিক সংখ্যা না, 28 এটা মৌলিক সংখ্যা না। তার মানে এখানে কোনোটাই মৌলিক সংখ্যা নাই এই রেঞ্জের ভিতরে। তার মানে এই সেটটাও একটা ফাঁকা সেট। ক্লিয়ার? ফাঁকা সেটকে কি দ্বারা প্রকাশ করে? এটা দ্বারা প্রকাশ করতে হয় অথবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হয়। এবারে দেখো উপসেট। উপসেটের ইংলিশ নাম কি? সাবসেট। উপসেটের ইংলিশ নাম কি? সাবসেট। এখন দেখো উপসেটে কি বলছে, কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয় থাকে। মানে একটা সেট থেকে তুমি যতগুলো সেট গঠন করতে পারবা ওইটাকে মেন সেটের উপসেট বলা হয়। মেন সেটের উপসেট বলা হয়। দেখো উপসেটের সাইন কেমন, উপসেটের সাইন কেমন ভালো করে দেখো। এটা হচ্ছে সাবসেট সাইন। ঠিক আছে, একবার টান দিবা, একবার এরকম দিয়ে দেন হচ্ছে যে নিচে দেখো, একবার তুমি এরকম দিবা, হইতেছে না তো, একবার তুমি এরকম দিলা, দেন এরকম টান দিবা। ঠিক আছে, এরকম দিয়ে এরকম নিচে টান দিয়ে দিবা। এটা হচ্ছে তোমার কি? সাবসেটের সাইন বা উপসেটের সাইন। এর পরবর্তীতে দেখো নিয়মটা কি, প্রত্যেকটি সেট নিজের উপসেট। তার মানে যেই সেটটা থাকুক না কেন সে নিজেরও উপসেট হইতে পারে, যে সেটই থাকুক না কেন সে নিজের উপসেট হইতে পারে। দেখো পরবর্তীতে এখানে ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট হবে। অবশ্যই তুমি যে কোনো সেটই নাও না কেন ওইটার ফাঁকা সেট অবশ্যই ওই সেটের উপসেট হবে। দেখো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখাই। এই যে পি হচ্ছে যে কি একটা সেট দেওয়া আছে, কি কি উপাদান আছে এখানে? 1 2 3 আছে। এখানে পি যে সেটটা এটা হচ্ছে তোমার মেন সেট, এটা হচ্ছে তোমার কি? মেন সেট। এখন এখান থেকে আমরা কয়টা উপসেট বের করতে পারবো? 1 2 2 3 1 3, শুধু 1, শুধু 2, শুধু 3, প্রত্যেকটা দিয়ে আমি এক একটা সেট বের করতে পারবো না? দেখুন কিউ একটা সেট 2 3, 2 3 কই থেকে আসছে? পি এর থেকে আমি বের করছি, এটা হচ্ছে মেন সেট। এটা থেকে আমি বের করলাম 2 3, আর এর জন্য আমি বের করছি কি? 1 3 1 3। এখন ধরো তুমি এম এর জন্য বের করলা, ও 2 একটা সেট, 2 একটা সেট এম এর জন্য বের করলা, ওইটাও হবে তোমার কি? পি সেটের একটা উপসেট। ঠিক আছে, ওইটাও হবে কি? তোমার পি সেটের উপসেট। তাহলে যে কোনো সেট তার নিজের উপসেট হবে। তাহলে পি সেটটা তোমার পি সেটের উপসেট হবে প্রথমে। দেখো সাবসেট সাইন এমন না? তাহলে পি সাবসেট অফ পি। আবার কিউ, কিউ কি? কিউ তোমার কি? 2 3, এটা কোটা থেকে নিছো? পি হচ্ছে তোমার মেন সেট, পি থেকে নিছো, তাই কিউ সাবসেট পি। মানে যে সাবসেট, যে সেটটা তুমি যে মেন সেট থেকে যে সেটটা নিবা ওই সেটটা হবে মেন সেটের উপসেট। ঠিক আছে, মেন সেটের উপসেট। তাহলে মেন সেট হচ্ছে যে পি, তাহলে পি সেটের উপসেট কি? কিউ না? কিউ। আর আর হচ্ছে যে, আর হচ্ছে যে পি সেটের একটা উপসেট। আর হচ্ছে যে কি? পি সেটের উপসেট। উপসেটের সাইন কিন্তু কেমন মনে রাখবা, এমনি টান দিয়ে নিচে একটা টান আছে, এটা হচ্ছে যে উপসেটের সাইন। এরপরে দেখো প্রকৃত উপসেট, প্রপার সাবসেট। প্রপার সাবসেট প্রকৃত উপসেট। তাহলে কোন সেট থেকে গঠিত উপসেটগুলোর মধ্যে উপাদানগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা থেকে কম হইলে ওইটা হচ্ছে যে তোমার কি? প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেটের একটা উদাহরণ দেখি। প্রকৃত উপসেটের ক্ষেত্রে শুধুমাত্র তুমি এ সাইনটা ইউজ করবা, নিচে টান দিতে পারবা না। উপসেট বললে তোমার নিচে টান থাকবে, আর যদি উপসেট না বলে প্রকৃত উপসেট বলে তখন শুধু এ সাইনটা দিবা, ইউ এর মতো, ইউ এর মতো সাইনটা দিবা। ঠিক আছে, এরপরে দেখো
এ হচ্ছে যে একটা তোমার উপসেট, ঠিক আছে, একটা সেট দেওয়া আছে মেন সেট 3 4 5 6। এখন এটার উপসেট কি হইতে পারে? 3 4 হইতে পারে, 3 4 5 হইতে পারে, 3 4 6 হইতে পারে, তাই না? এখান থেকে সব সবগুলো উপাদান নিয়ে তুমি সেট গঠন করতে পারবা, এগুলো হচ্ছে প্রকৃত উপসেট হবে। ঠিক আছে, কারণ মেন উপাদান সংখ্যা হইতে পারবে না। মেন সেটের মতো উপাদান হইলে ওইটা ওইটা প্রকৃত উপসেট হবে না, কারণ প্রকৃত উপসেটের সত্যই হচ্ছে মেন সেট যেটা আছে ওইটা থেকে একটা উপাদান সংখ্যা কম হইতে হবে। মানে মেন সেট যেটা থাকবে তোমার, মেন সেট এখানে কয়টা আছে? 4টা আছে। তার মানে এ সেট নিজের একটা উপসেট হবে, কখনো এ সেটের প্রকৃত উপসেট হইতে পারবে না, কারণ প্রকৃত উপসেট হওয়ার সত্য কি? অবশ্যই এই যে 4টা ভ্যালু আছে, 4টা ভ্যালু থেকে একটা উপসেট কম হইতে পারে। আগের উদাহরণ যদি তুমি লেখো, পি সেটের মধ্যে, এখানে পি সেটটা আছে মেন সেট, এটার মধ্যে থেকে কিউ এর মধ্যে কয়টা উপাদান কম? একটা উপাদান কম আছে, কমপক্ষে একটা উপাদান কম আছে। দুইটা উপাদান কম থাকলেও এটার প্রকৃত উপসেট হবে। এখন দেখো 2 3 আছে, 2 3 তার মানে কি মেন সেট থেকে একটা উপাদান কম আছে না? একটা উপাদান কম আছে জন্য এই কিউ সেটটাও আমি কি লিখতে পারি? পি সেটের একটা প্রকৃত উপসেট। তাহলে কিউ একটা সাইন দিয়ে নিচে টান না দিয়েও তুমি যদি পি লেখো, ওইটা হবে, ওইটা প্রকৃত উপসেটের সাইন। ক্লিয়ার? হ্যাঁ। যদি শুধুমাত্র এখানে ধরো এক্স দিয়ে তোমার একটা সেট থাকতো শুধু ওয়ানের, তাহলে ওয়ানটাও তোমার প্রকৃত উপসেট হতো পি সেটের, আবার উপসেটও হইতো। ঠিক আছে, প্রকৃত উপসেট হওয়ার জন্য শর্ত হচ্ছে যে মেন সেটের উপাদান থেকে একটা উপাদান কম হইতে হবে। আর উপসেট হওয়ার জন্য কম হওয়া লাগে না, সমান হইলেও হয়, কম হইলেও হয়। ঠিক আছে, আশা করি বুঝছো। এর পরবর্তীতে দেখো, ফাঁকা সেট যে কোনো সেটের প্রকৃত উপসেট। ফাঁকা সেট যে কোনো সেটের প্রকৃত উপসেট এবং শুধুমাত্র উপসেটও হইতে পারে। প্রত্যেকটা সেটের জন্য উপসেট ফাঁকা সেট হবে, প্রকৃত উপসেটও ফাঁকা সেট হবে। ক্লিয়ার? দেখো, আমরা একটা উদাহরণ দিলে, আমরা উদাহরণ যদি সলভ করি, তাহলে এই জিনিসটা বুঝতে আমাদের সুবিধা হবে আরো। এখানে দেখো, পি একটা সেট দেওয়া আছে, এক্স ওয়াই জেড, তিনটে উপাদান আছে। এর উপসেট গুলো লিখতে বলছে। উপসেট গুলো মানে কি? এখান থেকে যতগুলো সেট আমার নির্ণয় করা পসিবল ততগুলো সেট আমি বের করব। এখন দেখো, পি এর উপসেট গুলা কি কি? মেন সেট থাকবে এক্স ওয়াই জেড, এরপরে বাদ দিব একটা, এক্স ওয়াই লিখলাম, এরপরে এক্স জেড লিখলাম, এরপরে ওয়াই জেড লিখলাম, এরপরে এক্স একটা সেট, ওয়াই একটা সেট, জেড একটা সেট, দেন ফাঁকা সেট। ফাঁকা সেট অবশ্যই থাকবে, প্রকৃত উপসেট বলো বা উপসেট বলো। ঠিক আছে, এখন দেখো, তাহলে তুমি কি পাচ্ছ? এখানে এক্স ওয়াই জেড এর জন্য উপসেট বের করতে বলছে, তো উপসেট গুলো তুমি পাই গেছো, সবগুলো আলাদা আলাদা ভাবে লিখছো। ঠিক আছে, এবারে প্রকৃত উপসেট সত্য কি? মেন সেটের মতো হইতে পারবে না, মেন সেট থেকে একটা উপাদান হলেও কম থাকতে হবে। তাহলে প্রকৃত উপসেট হচ্ছে যে মেন সেটটা বাদ দিয়ে বাকি উপসেট গুলো লিখলে প্রকৃত উপসেট হবে। ঠিক আছে, এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড, এক্স ওয়াই জেড, ফাঁকা সেট। ফাঁকা সেট অবশ্যই লিখতে হবে, প্রকৃত উপসেট বলুক আর উপসেট বলুক, ফাঁকা সেট অবশ্যই লিখতে হবে। ক্লিয়ার? এখন দেখো, কোন সেটের উপাদান সংখ্যা n হইলে সেট উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n এবং প্রকৃত উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n। এখন দেখো, এখানে উপসেট সংখ্যা কয়টা আছে? উপাদান সংখ্যা কয়টা আছে? পি সেটের জন্য 3টে উপাদান সংখ্যা আছে না তোমার? এক্স ওয়াই জেড কয়টা উপাদান সংখ্যা? 3টা আছে। তাহলে উপসেটের কথা বললে 2 টু দি পাওয়ার n দিয়ে দিবা, n এর জায়গায় তুমি 3 বসাই দাও। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8টা। তাহলে এখানে কয়টা উপসেট হয়েছে? 8টা হয়েছে কিনা দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা হয়েছে কিন্তু। আর প্রকৃত উপসেটের জন্য কি? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে n এর মান কত? 3 দেওয়া আছে, 3টা উপাদান দেওয়া আছে। তাহলে 2 টু দি পাওয়ার 3, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 থেকে 1 গেলে 7। তুমি দেখো প্রকৃত উপসেটের সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। 7টা পাইয়া গেছো, বুঝে আসছে? তার মানে প্রকৃত উপসেট এবং উপসেট যদি পরীক্ষায় আসে বের করতে পারবা? অবশ্যই পারবা, পারার কথা। এরপরে দেখো, সেটের সমতা। সেটের সমতাতে কি বলছে? সেটের সমতা মানে কি? সমান। তার মানে দুইটি সেটের উপাদান সংখ্যা যদি একই হয়, সেট দুইটিকে সমান সেট বলা হয়, সমতা বলা হয়, সেটের সমতা বলা হয়। ঠিক আছে, এখন দেখো উদাহরণ দেখো, এ সেটে কি দেওয়া আছে? 3 5 7। বি সেটে কি দেওয়া আছে? 5 3 3 7। সেটের মধ্যে কখনোই একটা উপাদান 3বার 2বার লিখতে পারবা না। 2বার লিখলেও এটা একবার কাউন্ট হবে, 3বার লিখলেও একটা উপাদান ওইটা একবারই কাউন্ট হবে। এখানে 3 কিন্তু 3 কয়বার আছে? 3 কিন্তু কয়বার আছে? 2বার আছে। এখানে একবার আছে। এখানে 3 5 7, এখানে 3 5 7 আছে। 2বার থাকুক, একটা উপাদান 5বার থাকলেও এটা একবার হিসেবে কাউন্ট করবা। তার মানে কি? বি সেটে তুমি কি পাচ্ছ? 3 5 7। এ সেটে তুমি পাচ্ছ কি? 3 5 7। তার মানে এ ইজ ইকুয়াল বি লেখা যায়। তার মানে এই দুইটা সেট পরস্পর কি? সমান। তাহলে বৈশিষ্ট্য হচ্ছে যে এ ইজ ইকুয়াল বি হবে যদি এবং কেবল যদি এ সাবসেট বি হয় এবং বি সাবসেট এ হয়। মানে কি? এ বি এর একটা উপসেট হবে, বি ও এ এর একটা উপসেট হবে।
তুমি বুঝতে পারছো না? অবশ্যই উপসেট হবে, কারণ এ এর মধ্যে যে উপাদান আছে বি এর মধ্যে ওই উপাদানই আছে। তার মানে কি এ হবে বি সেটের উপসেট, বি হবে এ সেটের উপসেট। ঠিক আছে, এখানে এ সেটটা হচ্ছে যে বি সেটের উপসেট, আর এখানে বি সেটটা হচ্ছে যে এ সেটের উপসেট। ক্লিয়ার? আশা করি বুঝছো। এরপর দেখো এখানে কি একটা দিছে, দেশ সেটের উপাদানগুলোর ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটার কোনো পরিবর্তন হয় না। বুঝছো? মানে সেম জিনিসটাই বলছে। এখানে যদি আমি যদি এখানে 3 5 7 ছিল, 3 আগে ছিল, এখানে 3 মাঝে আছে, আমি ক্রম বদলাইছি, এগুলোর কোনো পরিবর্তন হবে না। একই উপাদান যদি 2 বার পুনরাবৃত্তি হয় তাও এটা আমার কোনো পরিবর্তন নাই সেটের। ঠিক আছে, এটাই বলছে আর কি। তারপরে সেটের অন্তর। সেটের অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে বিয়োগ করা বা বাদ দেওয়া। ঠিক আছে, সেট এ থেকে সেট বি এর উপাদানগুলো বাদ দিলে যে সেটটি পাওয়া যাবে সেটা হচ্ছে সেটের অন্তর। সেটা কিভাবে করব? দেখো, এ বাদ বি বা এ মাইনাস বি এভাবে লেখা হয়। এটাকে পড়া হয় কিভাবে? বাদ মানে হচ্ছে যে স্ল্যাশ, তাহলে এটাকে পড়া হয় এ বাদ বি বা এ মাইনাস বি। মাইনাস বি বলবা না, এ বাদ বি আকারে পড়া হয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি উদাহরণ দেই, এ কি দেওয়া আছে? 1 2 3 4 5, এ 5টা উপাদান আছে। বি সেটে কি কি আছে? 3 5। এখন আমাকে কি বলছে? সেটের অন্তর করতে হবে। তার মানে কি আমি বিয়োগ দিবা না? বিয়োগ যে দিব এ বাদ বি, তাহলে এ বাদ বি মানে কি? এ বাদ বি মানে হচ্ছে এখানে বি এর অংশ থেকে এ এর অংশের মধ্যে যেগুলা আছে ওইগুলো আমি বাদ দিব। মানে যেটা আমার পরে থাকবে ওই অংশগুলো যদি এর আগের উপাদানের মধ্যে থাকে তাহলে ওই উপাদানগুলো বাদ দিব, বাকিগুলো বাদ দিব না। এখন দেখো, বি সেটের মধ্যে আমার 3 5 ছিল, এ সেটের মধ্যে 1 থেকে 5 পর্যন্ত ছিল, তাহলে 3 5টা শুধু আমি বাদ দিতে পারবো। 3 5টা শুধু আমি বাদ দিতে পারবো, তাহলে এখান থেকে 3 বাদ দিব, 5 বাদ দিব। এখন যদি ধরো এখানে 6ও থাকতো, 3 5 6 থাকতো, তাহলে আমি 3 5ই বাদ দিতে পারতাম। 6 তো যেহেতু এখানে আছে ওইখানে নাই, তার মানে বাদ যাবে না। এখানে যে উপাদানগুলো থাকবে ওই উপাদানগুলো যদি তোমার আগের সেটে থাকে তাহলে ওইগুলাই জাস্ট বাদ যাবে। তাহলে এখানে থাকতেছে কত? 1 2 4। ক্লিয়ার? সেটার অন্তরটা তুমি বুঝছো? ওকে, পরবর্তীতে দেখো, এখানে আমি অ্যানিমেশন অ্যাড করতে পারিনি। আচ্ছা যাই হোক, উদাহরণ 6। উদাহরণ 6 কি বলছে? একটা তোমার কি দেওয়া আছে? সেট দেওয়া আছে, পি সেট দেওয়া আছে। বলছে কি এক্স সাজ দ্যাট এক্স 12 এর গুণনীয়ক সমূহ এবং কিউ হচ্ছে যে এক্স সাজ দ্যাট এক্স 3 এর গুণিতক এবং 12 থেকে ছোট এবং সমান হইতে পারবে। এবং বলছে কি পি বাদ কিউ নির্ণয় করতে বলছে, সেটের অন্তর নির্ণয় করতে বলছে। কিভাবে করব? আগে আমাকে বের করতে হবে কি পি সেট থেকে 12 এর গুণনীয়ক সমূহ বের করতে হবে, দেন কিউ সেট থেকে 3 এর গুণিতক বের করতে হবে, এবং শর্ত দিয়ে দিছে 12 থেকে ছোট হইতে হবে এবং 12 এর সমান হইতে পারবে। ওকে, এবার দেখো দেওয়া আছে পি ইজ ইকুয়াল এত দিছে আমার, তাহলে 12 এর গুণনীয়ক সমূহ কি হবে? যত দ্বারা গুণ করলে তুমি 12 পাবা, ওইগুলা না? তার মানে 12 একে 12, 6 দুগুণে 12, 3 4 12, এগুলা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করে তুমি কিন্তু 12 পাবা না। তার মানে 12 এর গুণনীয়ক গুলো তুমি পাই গেছো। তার মানে পি সেট হবে তোমার কি 1 2 3 4 5 6, 1 2 3 4 6 এবং 12। এবার কিউ বলছে কি 3 এর গুণিতক। 3 এর গুণিতক মানে কি? 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12। তার মানে কি হবে? এগুলাই হবে 12 থেকে ছোট এবং 12 সমান বলছে। তো তোমাকে বলছে কি গুণিতক, এখানে গুণিতক হবে, গুণনীয়কটা লিখছি এখানে একটু মিস্টেক হয়েছে, ঠিক করে নিও। এটা হবে গুণিতক, গুণিতক। তাহলে 3 6 9 12 এগুলাই পাইছো তুমি। ঠিক আছে, তাহলে দেখো এখন তোমাকে বলছে কি পি বাদ কিউ বের করতে। এখন পি সেটও জানো, কিউ সেটও জানো, তাই না? পি সেটও জানো, কিউ সেটও তুমি জানো। তো পি সেটটা বসাই দিছো, পি সেটে 12 এর গুণনীয়ক গুলো তুমি লিখছো, কিউ সেট গুলা লিখছো। এখন কিউ থেকে কিউ এর মধ্যে যেগুলো আছে ওইগুলো যদি পি সেটের মধ্যে থাকে ওইগুলো বাদ যাবে, বাকিগুলো থাকবে। এখন দেখো, কিউ সেটের মধ্যে 3 আছে, এখানে কি 3 আছে? তার মানে 3 বাদ। দেখো, এখানে 3 আছে, তার মানে এখানে 3টা তোমার বাদ যাবে। এখানে কি আছে? 6 আছে, 6 আছে, তার মানে এখানে 6 আছে, কি আছে? 6 বাদ যাবে। এখানে 9 আছে, 9 আছে, কিন্তু এখানে তো 9 নাই, তাহলে বাদ দেওয়ার অপশন আছে? নাই, তার মানে এটা স্কিপ। এখানে দেখো, এখানে 12 আছে, ওইখানে কি 12 আছে? অবশ্যই আছে। 12 যেহেতু আছে 12 বাদ যাবে। এই বাদ যাওয়া বাদে আর যেগুলো থাকবে ওইগুলো হবে তোমার অন্তর, পি মাইনাস কিউ, মানে পি বাদ কিউ এর সেট। ঠিক আছে, তাহলে নির্ণয় সেট কি কি থাকতেছে আগেরটাতে, ওইখানে কি থাকুক না থাকুক ওইটা বিষয় না। প্রথম সেটে আমার কি কি উপাদান বাকি আছে ওইগুলোই হবে আমার অন্তর। তাহলে 1 to 4 আমার বাকি আছে, তাহলে নির্ণয় সেট হবে 1 to 4। আশা করি বুঝেছো। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর এমন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবা অ্যান্ড নোটিফিকেশনটা অন রেখে দিবা। ঠিক আছে, আর
যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আবারও বলছি, সাবস্ক্রাইব করে দিবা। হ্যাঁ, সামনে আরো ভিডিও আসবে। রেগুলার আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, সময় মেনটেন করে যতটুকু পসিবল। এবং ম্যাথ আমি চেষ্টা করব জিনিসগুলো এইভাবে ধরে ধরে প্রতিটা টপিকস সুন্দরভাবে আমি বোঝানোর। তুমি যদি আমার জাস্ট ম্যাথ ক্লাসগুলো করো, তোমার বইয়ের কনসেপ্ট তো ক্লিয়ার হবেই, বেসিক তো ক্লিয়ার হবেই, পাশাপাশি তুমি এক্সামের জন্য নিজের বস হিসেবে তৈরি করতে পারবা, নিজের বস হিসেবে তৈরি করতে পারবা। সো ম্যাথ নিয়ে তুমি ভয় পাইও না, তুমি ভাইয়ের উপর ভরসা রাখো। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়, ম্যাথ নিয়ে তোমার কোনো ভয় থাকবে না। ম্যাক্সিমাম স্টুডেন্টই একটা জিনিস চিন্তা করে, ম্যাথে ভয় পায়। ম্যাথে এত বেশি ভয় পাওয়ার কিছু নাই। ম্যাথ তোমার হচ্ছে সবচেয়ে সহজ একটা সাবজেক্ট। ম্যাথ যদি তুমি বুঝতে পারো, ম্যাথ যদি বুঝে বুঝে করতে পারো, হ্যাঁ, এবং সঠিক গাইডলাইন যদি তুমি পাও, তাহলে ম্যাথে মার্ক তোলা অন্যান্য সকল সাবজেক্টের থেকে সবচেয়ে বেশি ইজি। অন্যান্য সকল সাবজেক্টের থেকে সবচেয়ে বেশি ইজি ম্যাথে মার্ক তোলা। আর ম্যাথ যদি ভালোভাবে বোঝো, ম্যাথ করলেই তুমি 10-এ 10 পাবা। ম্যাথ করলেই 100-তে 100 পাওয়া পসিবল। ম্যাথের ক্ষেত্রে এটা পসিবল। অন্যান্য সকল সাবজেক্টের ক্ষেত্রে আমি বলতে পারি না তুমি 100-তে 100 তুলতে পারবা, তবে ম্যাথের ক্ষেত্রে 100-তে 100 তোলা পসিবল। স্যারেরও ক্ষমতা নাই তোমার ইচ্ছে করে কম দেওয়ার, কারণ ম্যাথ হইলেই নাম্বার। ক্লিয়ার? সো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।